আজকে লেকচারে আমরা দেখবো স্ট্রাকচার অ্যাজ আ ফাংশন আর্গুমেন্ট। গত লেকচারে স্ট্রাকচারের বেসিক আইডিয়াটা আমরা ক্লিয়ার করেছি। যারা এখনো এই কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করোনি, আমি এই আগের ভিডিও লিঙ্কটা তোমাদের আই বাটনে প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়াল কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো, প্লাস প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দেবো, সি প্রোগ্রামিং টিউটোরিয়াল বাংলা। তোমরা ওখান থেকে গিয়ে সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো চলে আসি এই কথাটার মানে কি, স্ট্রাকচার অ্যাজ আ ফাংশন আর্গুমেন্ট। ধরে নাও আমি একটা ফাংশন লিখলাম, আমি জাস্ট বোঝার জন্য বলছি, ভয়েড ডিসপ্লে বলে একটা ফাংশন লিখলাম। ধরে নাও আমি লিখছি, তো সেই ক্ষেত্রে বেসিক ফাংশনের আইডিয়া আশা করি তোমাদের ক্লিয়ার, অলরেডি প্লেলিস্টে চলে এসেছে। না দেখলে প্লেলিস্টে সিকুয়েন্সিয়ালি ফাংশন কি জিনিস সেটা দেখতে পারো। তো সেই সূত্রে গেলে আমরা ধরে নাও এই যে ফাংশনের যে আর্গুমেন্টে যদি কোনো স্ট্রাকচার আসে, স্ট্রাকচার ভেরিয়েবল আসে, নর্মাল ভেরিয়েবল তো আমরা পাঠিয়েছি, কোনো অসুবিধা নেই, তখন তাকে বলা হয় স্ট্রাকচার এজ আ ফাংশন ভেরিয়েবল। ধরুন আমি লিখলাম, এখানে বোঝানোর জন্য আমি লিখছি, ধরে নাও স্ট্রাক্ট। অবভিয়াসলি স্ট্রাক্ট কথাটা কিন্তু ইউজ করতেই হবে, নাহলে কিন্তু হবে না। ধরে নাও স্টুডেন্ট নামক, যেটা আমরা লাস্ট লেকচারে পড়েছিলাম, স্টুডেন্ট S1। তাহলে আমাদের ধরে নাও এই যে ভেরিয়েবলটা ধরে নাও মেনের মধ্যে তৈরি আছে, আমি প্র্যাকটিক্যালি গিয়ে দেখাবো, চিন্তার বিষয় নেই। তো আমাদের যে যখন আমরা মেন থেকেই মেন ফাংশন ধরে নাও নিচে লিখলাম, মেন ফাংশনের মধ্যে আমি কোনো স্ট্রাকচার তৈরি করি, ওপরে তো স্ট্রাকচার রয়েছে, এর উপরে স্ট্রাকচার তৈরি করা আছে, যেটা হচ্ছে স্টুডেন্ট নামক একটি স্ট্রাকচার, তার ভেরিয়েবল S1 এসছে। তো এবার আমরা এই যে আসলো, আমি যে মেইন থেকে যে স্ট্রাকচার, এই যে যখন আমি কল করলাম ডিসপ্লে ফাংশনটাকে, তার মধ্যে যে আমরা S1টাকে পাস করেছি, S1 কিন্তু নর্মাল ভেরিয়েবল না, S1 কিন্তু একটা স্ট্রাকচার, মানে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেটা স্টুডেন্ট তৈরি করেছি, তার ধরে নাও একটা ভেরিয়েবল। ঠিক আছে, এর মধ্যে কি আছে যেটা আগের লেকচারে পড়েছি, একই ধরে নাও জিনিসপত্রগুলো রয়েছে। প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে কোড দেখাবো, চিন্তার বিষয় নেই। মেন প্রশ্নটা কি, এই কথাটার মানে হচ্ছে আমরা যে এই যে স্ট্রাকচারের যে ভেরিয়েবল যে তৈরি করলাম, এই ভেরিয়েবলটাও কিন্তু আমরা ফাংশনের আর্গুমেন্টে পাস করতে পারবো। এটাকেই বলা হয় স্ট্রাকচার অ্যাজ আ ফাংশন আর্গুমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া, আমরা বলতে পারি স্ট্রাকচারের কথা। তো চলে আসি প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে একটা ইনডেপথ কনসেপ্ট ক্লিয়ার করি। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা একটা স্টুডেন্ট নামক একটি স্ট্রাকচার তৈরি করেছি, যার মধ্যে দুটো ভেরিয়েবল রয়েছে, ইন্ট রোল এবং ফ্লোট মার্কস। দুটো ভেরিয়েবল এখানে রেখেছি, খুব বেশি রাখিনি বোঝার জন্য। এবার দেখো এই দুটো আমরা মেনে গিয়ে আমরা এই দুটোর ভ্যালু কিন্তু অ্যাসাইন করেছি। এইভাবেও করা যেতে পারে, আরেকটা ওয়ে দেখিয়ে দিলাম। এই যে দেখো স্টুডেন্ট লিখেছি, তারপর ইকুয়াল টু দিয়ে আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুটো ভ্যালু দিয়ে দিয়েছি, যেরকম হচ্ছে 101 হচ্ছে রোল আর 89.5 হচ্ছে মার্কস। এরকম ভাবেও দিতে পারি ওইভাবে, যেরকম ডট দিয়ে অ্যাক্সেস করি, যেটা লাস্ট লেকচারে পড়েছো, ডট দিয়ে ভ্যালু অ্যাসাইন করা, ওটাও তো একটা টেকনিক, এটাও কিন্তু একটা টেকনিক। এইভাবেও কিন্তু আমরা যে স্ট্রাকচারের মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোর ভ্যালু কিন্তু এইভাবে আমরা অ্যাসাইন করতে পারি। এবার ডাইরেক্টলি কিন্তু আমরা ডিসপ্লে ফাংশনের মধ্যে S1 কে পাস করে দিয়েছি, যেটাকে বলা হয় পাস বাই ভ্যালু কনসেপ্টে। পাস করলে S1 এর যে ভ্যালুগুলো আমাদের S এর মধ্যে আমাদের কপি হয়ে গেল, এটা পাস বাই ভ্যালু হচ্ছে, এটা কিন্তু পাস বাই রেফারেন্স না, এটা অ্যাড্রেস যাচ্ছে না, এটা কিন্তু ভ্যালুই যাচ্ছে। তো সেই সূত্রে গেলে S1 এর যে ভ্যালুগুলো S এর মধ্যে কপি হয়ে গেল, S এর রোল এবং S এর মার্কসের। তো সিম্পল যখন প্রিন্ট করার গল্প, সেখানে আমরা কি S ডট রোল S ডট মার্কসের তো আমরা জানি, তার আগের লেকচারেই দেখেছি, ডট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। আর যখন এখানে লিখছি শুধু স্টুডেন্ট, যেহেতু দেখো এখানে স্টুডেন্ট কতটা কেন লিখেছি, খুব ইম্পর্টেন্ট। কেন কি, এসটা কিন্তু স্টুডেন্ট টাইপের, যেরকম আমরা যখন ভেরিয়েবল লিখতাম, আর্গুমেন্ট লিখতাম যখন ফাংশনের প্যারামিটারের মধ্যে, তখন কিন্তু তার ডেটা টাইপটা মেনশন করতে হতো, ইন্ট ফ্লোট এরকম লিখতাম। সেখানে এটা স্টুডেন্ট টাইপের বলে স্টুডেন্ট লিখেছি, আর স্টুডেন্টটা যে স্ট্রাকচার, এই জন্য স্ট্রাকচার কিওয়ার্ডটা কিন্তু লিখতেই হবে। দেখো যেখানে যেখানে আমি স্টুডেন্ট কথাটা মেনশন করেছি, সেখানে কিন্তু এই স্ট্রাক্ট কিওয়ার্ডটা লেখা থাকে। আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু চাইলে যদি এই সেমিকোলনের আগে ধরে নাও S2 বলে একটা ভেরিয়েবল মেনশন করি, এটাও কিন্তু একটা ভেরিয়েবল হিসেবে আমরা কাউন্ট করি, এটাকে বলে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। কি বলে এটাকে? গ্লোবাল ভেরিয়েবল। S2 যদি এখানে আমি যদি কোনো ভেরিয়েবল এই সেমিকোলনের আর ব্র্যাকেটটার মাঝখানে লিখি, একে বলে গ্লোবাল ভেরিয়েবল। যতগুলো ফাংশন থাকবে আমাদের প্রোগ্রামে, সবগুলো ফাংশন কিন্তু এই ভেরিয়েবলের অ্যাক্সেসটা পেয়ে যাবে। ওখানেও লিখতে পারো কমা কমা দিয়ে, ওখানেও তুমি চাইলে S1 S2 S3 এইভাবে তোমরা কমা কমা দিয়ে এইভাবে ভেরিয়েবল কিন্তু এখানেও বানাতে পারো। যতগুলো ভেরিয়েবল স্ট্রাকচার এখানে বানাবে, এগুলো কিন্তু সব গ্লোবাল ভেরিয়েবল। অ্যাক্সেস ডিসপ্লে সব এক, এটা নিয়ে কোনো বিকল্প নেই। বাট বলে দিলাম এরকমও হতে পারে, এরকম জায়গায় তুমি যখন করো এটাকে গ্লোবাল ভেরিয়েবল বলে, গ্লোবাল স্ট্রাকচার ভেরিয়েবল বলে বোঝা যায়। তুমি যে কোনো ফাংশন এটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তো চলে আসি প্রোগ্রামটা রান করে একবার দেখাই তোমাদের। প্রোগ্রামটা রান সাকসেসফুল হয়ে গেছে, দেখো এখানে কিন্তু আমাদের আউটপুট চলে এসেছে, রুলে যা ছিল তাই মার্কসে ছিল। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। আশা করি তোমরা স্ট্রাকচার অ্যাজ এ ফাংশন আর্গুমেন্ট কনসেপ্টটা তোমরা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো।